শান্তিপুর নামের মহল্লাটা তার নামের মতোই শান্ত, কিন্তু সেই শান্তির গভীরে বয়ে চলে মানুষের একে অপরকে মাপার এক নীরব স্রোত। আর সেই স্রোতের মুখে সবচেয়ে বেশি যিনি পড়তেন তার নাম আনিস আহমেদ। 50 পেরিয়ে যাওয়া এই মানুষটির জগৎটা যেন ধূসর ক্যানভাসে আঁকা। তার পরনের বিবর্ণ নীল পাঞ্জাবিটাতে দুটো তালি দেওয়া, পায়ের স্যান্ডেলের স্ট্র্যাপটা বহুবার ছেঁড়ার পর আঠা দিয়ে জোড়া লাগানো, আর হাতে ঝুলানো কাপড়ের ব্যাগটা যেন সময়ের সমস্ত দাগ নিজের গায়ে মেখে নিয়েছে। প্রতিদিন সকালে আনিস সাহেব যখন বাজারের পথে বের হতেন, মোড়ের চায়ের দোকানে আড্ডারত শাহিন আর তার দলবলের জন্য সেটা ছিল বিনোদনের এক মস্ত বড় খোরাক। ওই যে দেখ, শান্তিপুরের সবচেয়ে বড় হিসেবি লোকটা যাচ্ছে। শাহিনের এই উক্তিতে সবাই একসাথে এমনভাবে হেসে উঠত যেন এর চেয়ে মজার দৃশ্য আর কিছু হতে পারে না। কেউ একজন সুর করে বলতো, আনিস চাচা, আজকেও কি পচা আলুগুলোই কিনবেন নাকি? ওগুলো তো অর্ধেক দামে পাওয়া যায়। আনিস সাহেব শুনতেন, সবটাই শুনতেন। তার কানের ভেতর দিয়ে কথাগুলো প্রবেশ করে হৃদয়ে একটা মৃদু আঁচড় কাটত, কিন্তু তার মুখে কোনোদিন বিরক্তির রেখা ফোটেনি। তিনি শুধু একবার তাদের দিকে তাকাতেন, তার সেই দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল অভিমান, ছিল শুধু গভীর শান্ত এক বিষণ্ণতা, যা ওই টকবগে তরুণেরা কোনোদিন পড়ার চেষ্টাও করেনি। বাজারে গিয়ে তিনি আসলেই এমন করতেন। সবজি বিক্রেতার সাথে একটা আধপচা বেগুনের দাম নিয়ে এমনভাবে দরাদরি করতেন যেন ওই 2 টাকা বাঁচানো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। মহল্লার সবাই তাকে কঞ্জুস বুড়ো বলেই জানত। তার এই আচরণগুলোই ছিল তার পরিচয়। তাই ঈদের চাঁদা চাইতে কেউ তার দরজায় কড়া নাড়ত না, কোনো বিয়ের অনুষ্ঠানে তার নাম নিমন্ত্রিতের তালিকায় থাকত না। আনিস সাহেব যেন ছিলেন শান্তিপুরের এক জীবন্ত দেওয়াল লিখন, যা সবাই দেখে কিন্তু কেউ পড়ে না। কিন্তু এই শান্ত মহল্লার বুকে একদিন অশান্তির এক কালো মেঘ ঘনিয়ে এলো। এলাকার একমাত্র আশার আলো শান্তিপুর আদর্শ বিদ্যালয়, যা বহু গরিব আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখাতো, সেটি বন্ধ হয়ে যাওয়ার নোটিশ পেল। স্কুলের প্রতিষ্ঠাতা মারা যাওয়ার পর তার সন্তানেরা জমিটি এক বিল্ডারের কাছে বিক্রি করে দিয়েছে। বিল্ডার সেখানে বহুতল শপিং মল বানাতে চায়। স্কুল বাঁচাতে হলে 1 মাসের মধ্যে 2 কোটি টাকা দিয়ে জমিটি কিনে নিতে হবে। খবরটা বজ্রপাতের মতো এসে পড়ল সবার উপর। স্কুলের মাঠে এক সন্ধ্যায় এক বিষণ্ণ সভা বসল। হেডমাস্টার মজিদ সাহেব কান্নায় ভেঙে পড়েছিলেন। কত বাবা মা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আর্তনাদ করছিলেন। ছোট্ট মেয়ে মিনা তার বাবার জামা ধরে কাঁদছিল, বাবা, আমি আর লাইব্রেরি থেকে গল্পের বই আনতে পারবো না। এই দৃশ্যগুলো বাতাসকে ভারী করে তুলেছিল। সবাই যে যার মতো চেষ্টা করল, চাঁদা তোলা হলো, কিন্তু সেই অঙ্কটা ছিল 2 কোটি টাকার তুলনায় সিন্ধুতে বিন্দুর মতো। চারিদিকে যখন কেবল হতাশা আর দীর্ঘশ্বাস, তখন ভিড়ের এক কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আনিস সাহেব। তাকে দেখে সবার বিরক্তি যেন আরো বেড়ে গেল। শাহিন ব্যঙ্গ করে চেঁচিয়ে উঠল, এখন আবার আমাদের কিপ্টে চাচার মায়াকান্না দেখতে হবে। উনি নিশ্চয়ই বুদ্ধি দেবেন কিভাবে চাঁদার টাকা বাঁচিয়ে খরচ করা যায়। আনিস সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি ধীর পায়ে নিজের ক্ষয়ে যাওয়া স্যান্ডেলের শব্দ তুলে মঞ্চে উঠলেন। তার সেই শান্ত গভীর দৃষ্টি একবার পুরো ভিড়ের ওপর বুলিয়ে নিলেন। তারপর ভাঙা গলায় বললেন, এই স্কুলটা আমার বাবা তৈরি করেছিলেন। তার স্বপ্ন ছিল এই মহল্লার কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তার কথায় সভায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তিনি তার সেই পুরনো কাপড়ের ব্যাগটার ভেতর হাত ঢোকালেন। সবাই ভাবল হয়তো তিনি তার জমানো কিছু খুচরো টাকা বের করবেন, কিন্তু তিনি যা বের করলেন তা দেখে সবার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। একটি চেক বই। তিনি কাপা কাপা হাতে চেকটিতে কিছু একটা লিখলেন। তারপর চেকটি বাড়িয়ে ধরলেন হেডমাস্টার মজিদ সাহেবের দিকে। মজিদ সাহেব দ্বিধাগ্রস্ত হাতে চেকটি নিলেন। চেকের অঙ্কের দিকে তাকিয়ে তার হাত থরথর করে কাঁপতে শুরু করল। চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। তিনি বাকরুদ্ধ হয়ে শুধু ফিস ফিস করে বলতে পারলেন, 2 কোটি টাকা। মুহূর্তের জন্য পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা। যে মানুষটা 2 টাকার জন্য ঝগড়া করে, তার চেকে 2 কোটি টাকার অঙ্ক, এটা স্বপ্ন না বাস্তব? শাহিন আর তার বন্ধুদের মুখগুলো লজ্জায়, অবিশ্বাসে আর অনুশোচনায় ফ্যাকাশে হয়ে গেছিল। তাদের এতদিনের দাম্ভিক হাসিগুলো যেন
কনজিলেটেড হয়ে গেছে। ঠিক সেই সময় মাঠের বাইরে এসে থামল কয়েকটি দামি কালো গাড়ি। গাড়ি থেকে নামলেন স্যুট বুট পরা কয়েকজন ভদ্রলোক। তারা দ্রুত পায়ে মঞ্চের দিকে এগিয়ে এসে আনিস সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে বললেন, স্যার, আমরা দুঃখিত, আপনার মিটিং ছিল, আপনাকে নিতে এসেছি। এবার আর কারও বুঝতে বাকি রইল না। পরে জানা গেল আনিস আহমেদ আসলে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী চৌধুরী গ্রুপের কর্ণধার। আনিস চৌধুরী, বাবার মৃত্যুর পর তিনি এক বিশাল সাম্রাজ্যের মালিক হন, কিন্তু টাকার পাহাড় আর ক্ষমতার সেই সোনালী খাঁচায় তার মন হাঁপিয়ে উঠেছিল। তিনি মানুষের আসল রূপ দেখতে চেয়েছিলেন, অনুভব করতে চেয়েছিলেন সাধারণ জীবনের স্বাদ। তাই নিজের পরিচয় গোপন করে বাবার স্মৃতি বিজড়িত এই মহল্লায় এক সাধারণের থেকেও সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। তার এই কঞ্জুসি বুড়ো ছিল এক মুখোশ, যে মুখোশের আড়ালে তিনি খুঁজে বেরিয়েছেন সত্যিকারের মানবিকতা। সেদিন শান্তিপুরের মানুষ কেবল একজন ধনকুবেরকে খুঁজে পায়নি, তারা খুঁজে পেয়েছিল এক অমূল্য হৃদয়কে, যা এতদিন ছেঁড়া পাঞ্জাবির আড়ালে ঢাকা ছিল। শাহিনের চোখ দিয়ে তখন অনুশোচনার অশ্রু গড়াচ্ছে। সে বুঝতে পারছিল তারা এতদিন যাকে নিয়ে উপহাস করেছে সেই মানুষটির জীর্ণ স্যান্ডেলের ধুলোর যোগ্য তারা নয়। আনিস সাহেব তখন থেকে আর কঞ্জুস বুড়ো ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন শান্তিপুরের অভিভাবক। তার গল্প মহল্লার প্রতিটি মানুষকে শিখিয়ে দিয়েছিল মানুষের আসল পরিচয় তার পোশাকে বা সম্পদে নয়, তার হৃদয়ের গভীরতায় লেখা থাকে, যা পড়তে গেলে চোখের নয় অন্তরের দৃষ্টির প্রয়োজন হয়।